Udah আপনি কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? হুম, ভালো আলহামদুলিল্লাহ। ক্লাস ছিল আপনাদের? এ সেকশনের মনে হয় ক্লাস ছিল আজকে, না? নো ম্যাম, বি সেকশনের ছিল। রবিবার বি সেকশনে থাকে? জি ম্যাম। আমাদের সোমবার থাকে না, ওদের সোমবার থাকে আবার। হুম, আপনাদের তো ভালোই, তাও 3 দিন করে অফ পান। শুক্র শনি আবার সোম। মানে মোটামুটি যে কয়টা রুটিন দেখলাম, লাস্ট যে কয়টা ব্যাচ ছিল সবগুলোতেই দেখলাম 3 দিন করে বন্ধ। এবার যাদের ক্লাস নিব তারাও দেখি 3 দিনই বন্ধ, অফ ডে আর কি। যাই হোক, ভালো। তো আমরা হচ্ছে আজকে যেটা পড়বো, যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আপনাদের প্রসপেক্টাস আছে, রাইট? আপনাদের একটা প্রসপেক্টাস আছে, সবাইকে দেওয়া জি জি হয়েছে না? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওই বইয়ে যখন ইন্স্যুরেন্সের সিলেবাসটা দেখবেন আপনি, ওখানে দেখবেন আপনাদের বইয়ে ব্র্যাকেটে ইন্স্যুরেন্সের সিলেবাসটা অনেক সুন্দর করে করা। তো ব্র্যাকেটে হচ্ছে আপনাদের রাইটারদের নাম দেওয়া আছে, যে কোন বই থেকে কোন পোর্শনটা নেওয়া হয়েছে। তো এই রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা হচ্ছে হ্যারিংটন অ্যান্ড নেইহাসের বুকস থেকে নেওয়া হয়েছে। মানে এটা মোটামুটি হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পড়েছিলাম ওইটারই মতো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 হচ্ছে ফুল কম্বাইনেশন। মানে মোটামুটি ধরেন আমাদের মেজরিটি অফ দ্য পার্ট বা মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে কাভার করা এখানকার। তো এটাই আজকে আর কি দেখবো। এখানে বেসিকলি হচ্ছে বিজনেস রিস্ক এক্সপোজার নিয়ে কথা বলা হয়েছে। আমরা যদিও একটু দেখেছিলাম যে বিজনেস রিস্ক এক্সপোজার গুলো কি বা কি, যখন লস এক্সপোজার পড়েছিলাম। তো এটারই আর কি ডিটেলস। এটা আমরা সব ধরনের হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন পড়বো না। তো বেসিকলি আপনাদের রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড মেজারমেন্ট বলতে কি বোঝায় বলেন তো? আমার তো ওদের অ্যাডমিট করতে করতেই সময় চলে যায়। রিস্ক আইডেন্টিফিকেশন বলতে কি বোঝায়? মানে মিস আমরা এখন আপাতত কোন রিস্কটাকে মানে ফেস করতেছি, স্পেকুলেটিভ, তারপর পিওর রিস্ক, এগুলোর মধ্যে কোন রিস্কটা আমাদের আসলে হচ্ছে এবং এখানে এটা আমরা হচ্ছে বিষয়ে। বেসিকলি হচ্ছে বিজনেস রিস্ক এক্সপোজার, মানে রিস্ক আইডেন্টিফিকেশনের 4-5টা স্টেজ আছে। সেখান থেকে হচ্ছে আমরা বিজনেস রিস্ক এক্সপোজারটা পড়বো। আর হচ্ছে টাইপস অফ প্রবাবিলিটি পড়বো। বেসিক্যালি এই চ্যাপ্টারটা আমি দুইটার মানে অনেকগুলা ইসের কম্বিনেশন করে করেছি, তো পুলিং এন্ড নেহাস, যেহেতু যে যে পোর্শনটুকু, চ্যাপ্টারের নাম এটা, বাট ওভারঅল আর কি ধরেন ওই যে রিস্ক আইডেন্টিফিকেশন আর মেজারমেন্ট, আরো কি কি ছিল, টাইপস অফ প্রবাবিলিটি ছিল আপনাদের ওই যে ওইটার। আপনাদের প্রসপেক্টাসে দেখবেন যে রিস্ক আইডেন্টিফিকেশনের আন্ডারে ছোট ছোট সাব পয়েন্ট আছে। তো ওইটা নিয়ে আর কি কম্বাইন্ড করে করা। বেসিক্যালি এখানে বিজনেস রিস্ক এক্সপোজারটাকেই কভার করছে। এবং লাস্টে হচ্ছে টাইপস অফ প্রবাবিলিটি, 3 টাইপস অফ প্রবাবিলিটি আছে, সেগুলো আমরা একটু দেখবো। বাট এইখানে রিস্ক আইডেন্টিফিকেশন বলতে কি বোঝাবে ইন জেনারেল, বলেন রিস্ক আইডেন্টিফিকেশন বলতে কি বোঝাচ্ছে? রিস্ক আইডেন্টিফিকেশন কি বলেন? Mine, which types of risks is it? মানে আইডেন্টিফাই দ্য রিস্ক। কেন? কেন রিস্কটা আইডেন্টিফাই কেন করতে হয় বলেন তো? মিনিমাইজ করার জন্য মিস, আর এটাকে মানে ইন্স্যুরেন্স কোম্পানি কেন রিস্ক আইডেন্টিফাই করে? যেন মিস আমরা প্রিমিয়ামটা আর কি মানে কি করতে পারি, মানে ধার্য করতে পারি। ক্যালকুলেট দ্য প্রিমিয়াম এন্ড ফিক্স দ্য প্রবলেমস, রাইট? জি জি। মানে রিস্ক যদি অ্যানালাইসিস। রিস্ক আইডেন্টিফিকেশন আমরা পড়েছিলাম না লস এক্সপোজারের ক্ষেত্রে, আপনি যদি আগে থাকতেই আপনার লস এক্সপোজার গুলো আপনি জানেন, আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কি করতে পারে? তাতে করে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু রিস্কটাকে মিনিমাইজ করতে পারে। আমরা সিভিয়ারিটি এবং ফ্রিকোয়েন্সি পড়েছিলাম, রাইট? যে আমরা সিভিয়ারিটি এবং ফ্রিকোয়েন্সিটাকে রিডিউস করতে পারি। এবং হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু প্রিমিয়ামটাকে ক্যালকুলেট করতে পারে মোর একিউরেটলি, রাইট? কারণ আপনার যদি হচ্ছে রিস্কটাকেই সে আইডেন্টিফাই করতে না পারলো, তাহলে যদি ধরেন রিস্ক ছোট, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন খুবই বেশি কিন্তু সিভিয়ারিটি কম, সেই ক্ষেত্রে যদি প্রিমিয়াম ধরেন হাই, মানে প্রিমিয়াম ধরে রাখে, তাহলে তো আপনি অ্যাজ এ কাস্টমারের জন্য কি হবে না, ফিজিবল হবে না, অ্যাজ এ কাস্টমার হচ্ছে এটা রিজনেবল হবে না। বাট আবার ধরেন হচ্ছে রিস্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে খুব কম, সিভিয়ারিটি অনেক বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম অল্প করে রাখে, তাহলে প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কি হবে, লস হবে, রাইট?
বুঝাইতে পারছি? তো সেই জন্য কি করতে হবে, কারেক্টলি একুরেটলি হচ্ছে রিস্কটাকে আইডেন্টিফাই করতে হবে এবং মেজার করতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি করতে পারবে না, তারা প্রবলেমটা ফিক্স করতে পারবে না। প্রবলেমটাকে ফিক্স করার জন্য, প্রিমিয়ামটাকে ফিক্স করার জন্য আপনার হাই প্রিমিয়াম ধরবো নাকি লো প্রিমিয়াম ধরবে, সেটার জন্য হচ্ছে খুব লস এক্সপোজার যেগুলো, সেই লস এক্সপোজার গুলোকে কি করতে হবে, খুব কারেক্টলি একুরেটলি আইডেন্টিফাই করতে হবে। সো এটাই হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশনের মানে কেন করা লাগে। সো রিস্ক আইডেন্টিফিকেশন বেসিক্যালি হচ্ছে অনেক টাইপস এর হয়, মানে অনেকগুলো স্টেপ আছে রিস্ক ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেসে, যেটা আমরা উই হ্যাভ অলরেডি নো অ্যাবাউট ফ্রম হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে আমরা দেখেছিলাম যে রিস্ক আইডেন্টিফিকেশন প্রসেস গুলো কি কি ছিল, 5টা স্টেপ ছিল। তো এর মধ্যে হচ্ছে আমাদের প্রথম যে আহ, ইটা মানে প্রথম যে স্টেপটা সেটা ছিল আইডেন্টিফাই অল সিগনিফিকেন্ট রিস্ক দ্যাট ক্যান কজ লসেস এন্ড ইভালুয়েট দ্য পটেনশিয়াল ফ্রিকোয়েন্সি এন্ড সিভিয়ারিটি অফ লসেস। সো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারটাতে প্রথম দুইটা যে স্টেপ, সেই দুইটা স্টেপকে হচ্ছে ফোকাস করবো। পরের গুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 তে মোটামুটি পড়া হয়েছে যে কি কি। সো এর মধ্যে হচ্ছে আপনাদের প্রথম যেটা হচ্ছে বিজনেস রিস্ক এক্সপোজার। আমরা বিভিন্ন ধরনের রিস্ক এক্সপোজার পড়েছিলাম, যে ফাইন্যান্সিয়াল রিস্ক এক্সপোজার, প্রপার্টি রিস্ক এক্সপোজার, ইনকাম রিস্ক এক্সপোজার, তারপরে ধরুন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক এক্সপোজার। সো এগুলো বিজনেস রিস্ক এক্সপোজার কিভাবে কাভার করতেছে সেটা আমরা দেখবো। সো বিজনেস রিস্ক এক্সপোজার বলতে কি বোঝায় বলেন তো? মিস, বিজনেসের যে আমাদের রেভিনিউ লস হয় বা আমাদের কস্ট অনেক হাই হয়ে যায় বা ডেপ্টের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আর কি, লস অফ রেভিনিউ আর কি miss। বিজনেস ক্ষেত্রে ম্যাম যেসব হ্যাঁ, মানে রিস্কের রিস্ক হতে বেসিক পারে। বিজনেস রিস্ক বলতে আমরা বুঝি, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে যেটা ও বললো যে রেভিনিউ ইনকাম কমে যাওয়া, প্রফিট কমে যাওয়া, দেন হচ্ছে আমাদের কোনো এমপ্লয়ি বা সিও যদি অ্যাক্সিডেন্ট ঘটে যেটার কারণে হচ্ছে ইনকাম রিলেটেড বা ইয়া হয়, তারপর ধরুন আগুন লেগে যে কোনো অ্যাসেট যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, যেটার সাথে ডিরেক্টলি কি বিজনেসের প্রফিট বা ইনকামটা হচ্ছে রিলেটেড, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেস রিস্ক এক্সপোজার হয়। তার মানে বিজনেস হচ্ছে রিস্ক এক্সপোজারটা কি, যে লসটা হচ্ছে বিজনেস মে এক্সপেরিয়েন্স আ লস অর হচ্ছে এমন একটা প্রফিট এক্সপেক্ট করলো যেটা তার লোয়ার দ্যান এক্সপেক্টেড প্রফিট ডিউ টু হচ্ছে কনজিউমার প্রেফারেন্স চেঞ্জেস, আর হচ্ছে মার্কেট ডিমান্ড, যেটা মানে প্রেফারেন্স বা মার্কেট ডিমান্ড সেম সেম কথাই, বা কস্ট চেঞ্জেস বা ইনপুট আউটপুট বা ইম্বার্গোস দিয়ে দিল, যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করে তাদের জন্য হচ্ছে কি সমস্যা। তো এরকম কোনো কিছু একটা প্রোডাক্টের দাম বেড়ে গেলে, ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে গেলে, সো এটা হচ্ছে এভরিথিংই হচ্ছে কি রিলেটেড টু বিজনেস রিস্ক। তো সেটাই দেখবো যে এখানে বিজনেস রিস্ক হলে কি কি করা যায়। তো বিজনেস রিস্ক এর ফার্স্ট আমার যে এক্সপোজারটা সেটা ছিল প্রপার্টি লস এক্সপোজার। আমরা জানি যে কোনো কারণে যদি বিজনেসের কোনো রেস্টুরেন্টে আগুন লাগলে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে, হ্যাঁ, তখন হচ্ছে প্রথমে কি হয়, প্রপার্টি গুলো লস হয়, আই মিন মেশিনারিজ বলেন বা ফার্নিচার বলেন বা যা যা থাকে ওর টোটাল অপারেটিং সিস্টেমটাতেই হচ্ছে কি হয়, প্রবলেম হয়। তার মানে প্রপার্টি লস এক্সপোজার হচ্ছে মেইন বিজনেস রিস্ক এক্সপোজার। তো এই প্রপার্টি লস এক্সপোজার গুলাকে কি কি দিয়ে আমরা মেথডটাকে মানে এটার ভ্যালুটাকে কি কি ভাবে হচ্ছে আমরা ইয়া করি, কিভাবে ইভালুয়েট করি, সেই মেথড গুলো আমরা দেখবো। তো ফার্স্ট মেথড আমরা মোটামুটি সবগুলো মেথডই পড়ে আসছি, মানে এটা একদম ইজি চ্যাপ্টার। আচ্ছা, আমি কিন্তু এখন আজকে এটা লক করে দিই, হ্যাঁ, কারণ হচ্ছে ছেলেমেয়েরা আসতেই থাকে এবং লাস্টে এসে হচ্ছে ইয়া করে। তো লক করে দিলাম যাতে কেউ না ঢুকতে পারে আর। তো এবার যারা বের হয়ে যাবেন তারা আর আর হচ্ছে জয়েন করতে পারবেন না। তো দেখেন, আইডেন্টিফাইং বিজনেস রিস্ক এক্সপোজারের ক্ষেত্রে আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে কি বুক ভ্যালু। তো বুক ভ্যালুটা কি, বুক ভ্যালু হচ্ছে আপনি যে প্রপার্টি লস এক্সপোজারটা করবেন সেটা কিভাবে আপনার ভ্যালুটাকে ডিটারমাইন করবেন। আমরা অনেকগুলো ক্যাশ ভ্যালু মেথড পড়ে আসছিলাম। আমরা কি কি পড়েছিলাম বলেন তো ক্যাশ ভ্যালু মেথডে, প্রপার্টি লস এক্সপোজারের ক্ষেত্রে পড়েছিলাম, বলেন কি কি? চ্যাপ্টার 6 পড়লেন না? প্রপার্টি লস এক্সপোজারের ক্ষেত্রে আমাদের ইন কেস অফ প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে, ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে তাদের প্রিমিয়াম ক্যালকুলেট করে এবং হচ্ছে কিভাবে প্রিমিয়ামটা দেয়, আই মিন ফেস ভ্যালু, ক্যাশ ভ্যালু গুলা কি কি ছিল বলেন তো? ম্যাম মার্কেট ভ্যালু অ্যাকর্ডিং টু মার্কেট ভ্যালু, তারপর হচ্ছে ফেয়ার মার্কেট প্রাইস। হুম, এগুলোই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেস রিস্ক এক্সপোজারের বুক ভ্যালুটা হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট লেস ডেপ্রিসিয়েশন পড়েছিলাম না?
ওইটার মতোই, কিন্তু এখানে রিপ্লেসমেন্ট না, এটা হচ্ছে টোটাল যে আমার পারচেজিং প্রাইস, আই মিন আমার একটা মেশিন পারচেজ করতে বা আমার একটা ধরেন অ্যাসেট পারচেজ করতে যে টোটাল কস্টটা হইছে, সেখান থেকে যখন হচ্ছে আপনি কি করবেন ওই কস্টের আপনার যে ফার্নিচার বলেন বা মেশিনারির যে ডেপ্রিসিয়েশন হয়েছে, সেই ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিলে ইউ ক্যান গেট দ্য বুক ভ্যালু। বুক ভ্যালু মিনস হচ্ছে যে when you deduct the purchasing price from accounting depreciation, then you will get the book value. ফর এক্সাম্পল হচ্ছে ধরেন এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টিং ভ্যালু বোঝাচ্ছে যে আপনার কারেন্ট ভ্যালুটা কত, সেটা সেই ভ্যালুটাই আপনি পাবেন। ধরেন আপনি একটা মেশিনারি পারচেজ করেছেন 50,000 টাকা দিয়ে, এবং এটার 5 বছর বা পার ইয়ার ধরতে পারেন যে প্রত্যেকটা বছরেই তো মেশিনের হচ্ছে একটা ডেপ্রিসিয়েশন হয়। তো পার ইয়ার এটা ডেপ্রিসিয়েশন যদি 10,000 ধরেন, তখন আপনি when you deduct your depreciation from purchasing cost, তখন হচ্ছে আপনি কি পাবেন, ইউ উইল গেট দ্য বুক ভ্যালু। তার মানে হচ্ছে এটা হচ্ছে বিজনেস বুক ভ্যালুটা কি, পারচেজিং প্রাইস থেকে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিলে আপনি হচ্ছে বুক ভ্যালু পাবেন। সো বুক ভ্যালু হচ্ছে অলওয়েজ কারেন্ট অ্যাকাউন্টিং ভ্যালুটাকে, আপনার যে অ্যাকাউন্টিং ভ্যালু অফ দ্য অ্যাসেট ওটাকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে প্রপার্টি এক্সপোজার। এখানে একটু ভুল আছে, টাইপো মিস্টেক আছে, 10,000 টাকা বাদ দিলে এখানে 40,000 টাকা হবে, আমি 30,000 টাকা দিছি। সো এটা একটু কারেক্ট করে নিন। আমি যদি স্লাইড শো শেয়ার করি আপনি একটু কারেক্ট করে নিন। দেন হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা কি বলেন তো? আচ্ছা, এগুলো সব হচ্ছে প্রপার্টি লস এক্সপোজারের আন্ডারে। বুক ভ্যালু কিভাবে আমরা মেথডটা কালেক্ট করে বা ইয়া করতেছি, ক্যালকুলেট করে ইন্স্যুরেন্স কোম্পানি। দেন হচ্ছে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু বলেন। মার্কেট ভ্যালু হচ্ছে কারেন্ট যে ভ্যালুটা ওইটাকে বোঝায়। হ্যাঁ, কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু হচ্ছে আমরা যখন ক্যাশ ভ্যালু করেছিলাম, ক্যাশ ভ্যালুর সময় আমরা বলেছিলাম না যে কিছু ফেয়ার মার্কেট প্রাইস, কিছু হচ্ছে আপনার ইভিডেন্স। তো এখানে এই ইন ইন জেনারেল এখানে মার্কেট ভ্যালু বোঝানো হয়েছে যে যখন ধরেন আপনার কোনো একটা অ্যাসেট আছে, সেটা ধরেন কার, সাপোজ ওই কার যদি ক্ষতিগ্রস্ত হয়, দেন হচ্ছে আপনার উম, ওই কারকে যে আপনি হচ্ছে ইনসিওর করবে ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ক্ষেত্রে সে হচ্ছে আদার্স যে ফ্যাক্টরস গুলা, আই মিন আপনার কারের এজ কত, মানে কত বছর ধরে আপনি কারটা পারচেজ করেছেন, পারচেজিং এজ, এন্ড দেন কার কন্ডিশনস। হ্যাঁ, তারপরে হচ্ছে কখন হচ্ছে আপনার কি বলে আপনার আপনার যে জেনারেল কন্ডিশন অফ দ্য কার, তারপর কিলোমিটার ট্রাভেল, কত কিলোমিটার হচ্ছে ট্রাভেল করতে পারে, এভরিথিং যাচাই করে, এভরিথিং হচ্ছে কনসিডার করে, দেন হচ্ছে মার্কেট ভ্যালু যাচাই করতেছে যে হ্যাঁ এই সেম মডেলের প্রাইসটা হচ্ছে আজকের ভ্যালুতে কত, মানে আজকে কারেন্ট প্রাইস কত মার্কেটে। তো সেটা হচ্ছে মার্কেট ভ্যালু, যেটা হচ্ছে সেম এজ হচ্ছে আপনার ফেয়ার মার্কেট প্রাইস প্লাস হচ্ছে ব্রড এভিডেন্স, যে ইয়াটা ছিল, রুলটা ছিল, সেই দুইটা রুলের ইন জেনারেল আর কি মার্কেট ভ্যালু। দেন হচ্ছে ফার্ম স্পেসিফিক ভ্যালু। ফার্ম স্পেসিফিক ভ্যালু বলতে কি বোঝায় বলেন তো? মানে মিস ফার্মের মধ্যে ওনারের কাছে কারেন্টলি যে প্রাইসে আর কি মানে অ্যাসেটটা ধরা হচ্ছে সেটা। এটা তো আমার স্লাইডে যেটা লেখা আছে সেটা, হ্যাঁ ঠিক আছে। ফার্ম স্পেসিফিক ভ্যালু বলতে বোঝানো হচ্ছে যে ফার্মের কোনো, মানে শুধু নট অনলি যে আমার ফিজিক্যাল অ্যাসেট বা এইটা সেটা এরকম না ব্যাপারটা। ধরেন হচ্ছে এটা হচ্ছে কিছু ইনট্যানজিবল ফ্যাক্টরস। ইনট্যানজিবল ফ্যাক্টরস গুলো কি বলেন তো? মিস পেটেন্ট ট্রেডমার্ক এগুলো আর কি। বুঝি নাই কি। পেটেন্ট ট্রেডমার্ক, তারপর মিস আমাদের গুডউইল আছে যে না না, ফার্মের ইন্টেলেকচুয়াল বিজনেস। প্রপার্টি বলে না, ইনট্যানজিবল ফ্যাক্টর। ইনট্যানজিবল ফ্যাক্টর, ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল। ম্যাম রেপুটেশন, তারপর ব্র্যান্ড স্ট্রেংথ। হুম, ইনট্যানজিবল ফ্যাক্টরস গুলো হচ্ছে রেপুটেশন, দেন হচ্ছে আপনার ব্র্যান্ড স্ট্রেংথ যেটা বললেন, কাস্টমার লয়্যালটি, হ্যাঁ ইমেজ। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি অল অ্যাবাউট হচ্ছে রেপুটেশন। কিছু একটা হইলেই তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ফিজিক্যাল ড্যামেজের থেকে আমাদের কি হয়, আমাদের রেপুটেশনটা সবচেয়ে বেশি নষ্ট হয়, রাইট? ইমেজটা নষ্ট হয়। সো কোনো কোম্পানির হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাসেট না, যখন হচ্ছে কোনো কোম্পানির কোনো একটা ফ্রড ক্লেইমে বা ধরেন হচ্ছে কোনো কারণে, নিজের কোম্পানির কোনো ফল্টের কারণে, হ্যাঁ কোনো ধরনের মিস্টেকের কারণে যখন তার রেপুটেশন নষ্ট হয়, সেটা হচ্ছে ফার্ম স্পেসিফিক ভ্যালু। যে আপনার অ্যাপেল ইন কর্পোরেশনের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, হ্যাঁ তখন হচ্ছে তার কি হয়, তার ফিজিক্যাল ড্যামেজের থেকে মানে অ্যাসেট ড্যামেজের থেকে তার রেপুটেশনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো এইগুলো বলে ফার্ম স্পেসিফিক ভ্যালু। সো শুধুমাত্র ধরেন যে বড় বড় কোম্পানিরই যে এরকম রেপুটেশন আছে এরকম না, ছোট ছোট কোম্পানিরও যদি কোনো সিক্রেট ফর্মুলা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনারা যে পুরান ঢাকায় যারা যে ধরেন হালিম টালিম খান, হ্যাঁ তো আমরা তো লাইন ধরে খাই,
হ্যাঁ, তো এই যে লাইন ধরে খাচ্ছেন, কেন খাচ্ছি? কারণ সিক্রেট তার হচ্ছে আমরা যে এখানকার হালিম খুবই ফেমাস। এখন ধরেন এই যে খাচ্ছেন, এখন যদি কেউ তালাপোকা পাইলো ওখানে, তো দ্যাট মিনস হচ্ছে ওর রেপুটেশন নষ্ট হচ্ছে। রেপুটেশনের জন্য ওর যে ক্ষতিগ্রস্ত, যেমন আপনি আরে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ করলেন, আরো 10 জন কাস্টমার তখন আর যাবে না। তো এই যে 10 জন সুইচ করলো অন্য কোনো ব্র্যান্ডে, এটাও কিন্তু হচ্ছে ফার্ম স্পেসিফিক ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে তার কিন্তু একটা কি ফার্ম ইন মানে হচ্ছে আপনার কি ইনডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে তার কাস্টমার আরেক জায়গায় সুইচ করতেছে, সো বিকজ অফ দা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ। সো এটাকে বলা হচ্ছে ফার্ম স্পেসিফিক ভ্যালু। সো এটাও হচ্ছে এক ধরনের বিজনেস রিস্ক এক্সপোজার। দেন হচ্ছে আপনাদের রিপ্লেসমেন্ট কস্ট নিউ, এটাও আমি অলরেডি ক্লাসে আপনাদের ডিসকাস করেছিলাম। যেটা হচ্ছে বলেন তো এটা কি রিপ্লেসমেন্ট কস্ট নিউ? রিপ্লেসমেন্ট কস্ট নিউ কি বুঝায় বলেন তো? ক্লাসে পড়িয়েছিলাম যে এক্সেপশনাল কিছু ইয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্ট কস্ট, সেখানে কি হবে না, ডেপ্রিসিয়েশন কস্টটাকে কি আমরা বাদ দিব নাকি দিব না? দিব ম্যাম। দিব রিপ্লেসমেন্ট না ম্যাম, দিব কস্টটাকে না ম্যাম, ডেপ্রিসিয়েশনে সরি ম্যাম। বাদ দিব না। কেন দিব না? কারণ হচ্ছে আমরা এটা তো বুঝাই যায় যে ওই আমি 18, ধরেন আপনি 5 বছর আগে একটা গাড়ি কিনেছেন, সেই গাড়ির যে মডেলের আজকের যে ভ্যালু, সেই ভ্যালুতে আপনার আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে যেই টাকাটা সেই মডেলের, ধরেন হচ্ছে আপনার 10 লাখ টাকা দিয়ে 5 বছর আগে কিনেছেন, কিন্তু এখন আজকে কারেন্ট প্রাইস হচ্ছে 12 লাখ টাকা, সেটাই আপনি পাবেন। এখানে কোনো আপনার ডেপ্রিসিয়েশন কস্ট নাই। সো এখানে হচ্ছে এটাও একটা এক ধরনের বিজনেস রিস্ক এক্সপোজার, বিকজ অফ হচ্ছে আপনাকে প্রুভ করতে হয়। সবকিছুই হচ্ছে আপনি তখনই পাবেন যখন আপনি ফুললি প্রুভ করতে পারবেন আপনার ডেট, টাইম, কজেস অফ লস, এভরিথিং যখন দিবেন তখন। এটাও একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক এক্সপোজার। অ্যান্ড হচ্ছে বিজনেস ইনকাম এক্সপোজার। তো বিজনেস ইনকাম এক্সপোজার দুই ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে হচ্ছে ইনকাম কিভাবে ক্ষতিগ্রস্ত হয় দেখেন, যদি কোনো ফায়ার লাগে, রেস্টুরেন্টে যদি কোনো ধরনের আগুন লাগে, তখন হচ্ছে ধরেন রেস্টুরেন্টটা শাটডাউন হলো, কমপ্লিটলি শাটডাউন হয়ে গেল। বা কোনো একটা প্ল্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হচ্ছে আগুন লেগে সেটা কমপ্লিটলি শাটডাউন হয়ে গেল ফর 5 মান্থ অর 6 মান্থ। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার কি হচ্ছে, 6 মান্থ আপনি হচ্ছে ইনকাম আপনি করতে পারতেছেন না, আপনার কোনো অনগোয়িং কোনো হচ্ছে কন্টিনিউয়াস কোনো হচ্ছে কি ইনকাম হচ্ছে না। সো দ্যাট মিনস হচ্ছে এই যে কস্ট অফ রিপ্লেসিং দ্য ড্যামেজ প্রপার্টি, আপনার আরো খরচ হচ্ছে। হ্যাঁ, আপনার বসে বসে আপনার কি করতে হয়েছে, আপনার এমপ্লয়ীদের হচ্ছে আপনাকে স্যালারি দিতে হচ্ছে, ওয়েজেস দিতে হচ্ছে, যেটাই হোক। তো এই কারণে হচ্ছে আপনার অপারেটিং যে এক্সপেন্সটা, সেটা আপনার কি একটা ইনকাম লস, আই মিন ইনকাম ইয়া। আরেকটা লস হচ্ছে যে কোনো কারণে যদি ধরেন আপনার ম্যানেজার বা এমপ্লয়ি, বা যদি ধরেন কোনো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এর ক্ষেত্রে, বা কোনো ধরনের হচ্ছে কোনোটা ফল করে, বা কোনো সিইও ডিসিশন ফল করে, বা কোনো সিইও মারা যায়, তখনও হচ্ছে আপনার কি ওই সিইওর কারণে বা ওই ম্যানেজারের কারণে আপনার হচ্ছে ইনকাম বন্ধ, বা আপনি ফার্দার যে আপনার ফিউচার যে প্ল্যান সেটা করতে পারতেছেন না, বা আপনি আপনার প্রোডাক্টটাকে ইমপ্রুভ করতে পারতেছেন না। সো সেটাও হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ বিজনেস ইনকাম এক্সপোজার। এই ক্ষেত্রে আমি আগেও বলেছি বিজনেস ইন্টারাপশন ইন্স্যুরেন্স নামে একটা ইন্স্যুরেন্স আছে। যদি বিজনেস ইনকাম এক্সপোজারের কোনো ধরনের প্রবলেম হয়, তখন হচ্ছে বিজনেস ইন্টারাপশন ইন্স্যুরেন্স হচ্ছে এখানে ব্যাকআপ দেয়। দেন হচ্ছে আপনার এক্সট্রা এক্সপেন্স, এক্সট্রা এক্সপেন্স এক্সপোজার। এক্ষেত্রে এক্সট্রা এক্সপেন্স এক্সপোজার বলতে বোঝানো হয়েছে যে অনেক সময় বিজনেস যখন করে, তখন যে আপনার এমপ্লয়ি গুলা থাকে বা স্টাফ গুলা থাকে, তাদেরকে এমন এমন কন্ডিশনে নেওয়া হয় যে আপনার যদি ধরেন লং টার্ম হচ্ছে যেই ধরনের ইয়াগুলা থাকে, সরি, এই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা ইনকাম এক্সপোজারের ক্ষেত্রে হচ্ছে যে ধরেন হচ্ছে আপনার লং টার্ম কোনো লস কাস্টমার, এই যে যেটা একটু আগে বললাম যে আপনার রেপুটেশনের কারণে হচ্ছে অনেক সময় কাস্টমার হচ্ছে সুইচ করলো, তারপরে আবার ধরেন হচ্ছে 6 মান্থের জন্য আপনার যদি ইনকামটা বন্ধ থাকে, তখন কাস্টমারকে আরেক জায়গায় টেম্পোরারি সুইচ করলো। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে আর ব্যাক করলো না, যতই বিজনেস লয়াল থাকুক, কিন্তু ওইখানে ওই যে 6 মাসে যে সে অন্য জায়গায় সুইচ করলো, সে তখন ওইটার প্রতি বেশি লয়াল হয়ে গেছে। তো এটা হচ্ছে এক ধরনের কস্ট, এবং আপনার যে ক্ষতি হলো সেটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে যতটুকু দিবে তার থেকে আপনার বেশি হচ্ছে, আরো বেশি আপনাকে রিপ্লেসমেন্ট কস্ট বলেন, অপারেটিং কস্ট বলেন, এভরিথিং হচ্ছে আপনার বেশি লাগবে। সো যখন এক্সট্রা লাগে সেগুলোকে বলা হয় এক্সট্রা এক্সপেন্স এক্সপোজার। সো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা এক্সপেন্স কাভারেজ আছে ইন্স্যুরেন্স কোম্পানির একটা প্ল্যান, সেটা নিয়ে রাখা যায়। সো এটা হচ্ছে এক ধরনের বিজনেস রিস্ক এক্সপোজার। তারপরে ধরেন হচ্ছে লাইবিলিটি লসেস হচ্ছে সেকেন্ড টাইপস অফ বিজনেস রিস্ক এক্সপোজার। ফার্স্টে বললাম কি প্রপার্টি লস এক্সপোজার। প্রপার্টি লস এক্সপোজারের আন্ডারে আমার বুক ভ্যালু, মার্কেট ভ্যালু, রিপ্লেসমেন্ট নিউ কস্ট, এগুলো।
আর এখন সেকেন্ড হচ্ছে লাইবিলিটি লসেস। সো লাইবিলিটি লস হচ্ছে যে শুধুমাত্র বিজনেসে যে রিস্ক হলে শুধুমাত্র ওনার ক্ষতিগ্রস্ত হয় এইরকম কোনো কথা নাই। এখানে হচ্ছে আপনার অনেকগুলো পার্টিস রিলেটেড থাকে, সোসাইটি রিলেটেড থাকে, আপনার এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার্স, শেয়ার হোল্ডার্স, মেম্বার অফ দ্য পাবলিক, আই মিন আমার সোসাইটি, কমিউনিটি, এরকম অনেকগুলো পিপল হচ্ছে এখানে এদের সাথে রিলেশনশিপ থাকে, এরা ইনভলভ থাকে। সো যখন হচ্ছে আপনার একটা প্ল্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট 6 মান্থের জন্য বন্ধ থাকবে, বা আপনার হচ্ছে কোনো রেস্টুরেন্ট যদি 2 মান্থের জন্য বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু সোসাইটিও হচ্ছে কি আপনার সাফারার হয়। তো সেই ক্ষেত্রে এটাও এক ধরনের হচ্ছে আপনার লসেস। তাছাড়া হচ্ছে আপনার কোনো কারণে, আপনার কোনো কিছুর অবহেলার কারণে হচ্ছে যদি কোনো ধরনের, যেটা আমি বলেছিলাম যে আপনার শপে এসে একজন ফ্লোর হচ্ছে স্লিপারি পড়ে গেল, সো সেগুলো লিগালি হচ্ছে আপনি ইউ আর রেসপন্সিবল টু পে দা কম্পেনসেট। সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক এক্সপোজার, যেগুলো রিলেটেড টু বিজনেস। সো সেই ক্ষেত্রেও এখানে লাইবিলিটি লসেস আছে। দেন হচ্ছে লসেস টু হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্সেস লসেস এর ক্ষেত্রে হচ্ছে টু টাইপস থাকে, যেটা হচ্ছে ধরেন আপনার আপনি যেটা একটু আগে বললাম যে আপনার কোনো সিইও বা আপনার কোনো ম্যানেজারের ডেথ বা ডিসএবিলিটিস বা রিটায়ারমেন্ট বা টার্ন ওভার, যেটা হচ্ছে আপনার বিজনেসের জন্য হাইলি ইম্প্যাক্ট ফেলে, একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস আনে। সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি কখনো কখনো হচ্ছে কোনো কোনো কোম্পানি হচ্ছে কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট করে যে কোনো এমপ্লয়ীদের সাথে, যে ভ্যালুয়েবল যে এমপ্লয়ি গুলো থাকে, যে আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ধরনের ইয়া হয়, তাহলে কম্পালসরি কিছু বেনিফিট দিবে। সেটা হচ্ছে ধরেন এমপ্লয়ি যদি ডিসেবল হয় বা ইনজুরি কোনো কারণে হয় বা ডেথ হয় বা রিটায়ারমেন্ট হয়, তখন হচ্ছে তারা মনে করে যে তাদের বাচ্চা কাচ্চাকে নমিনিদের ইয়া করবে, ভরণ পোষণ করবে। ধরেন সাডেনলি আপনার একটা কোম্পানি আছে, মিস্টার এক্স হচ্ছে আপনার এমপ্লয়ি। এখন মিস্টার এক্স হচ্ছে হঠাৎ করে আম, আপনার অফিসে থাকাকালীন অবস্থায় তার কোনো দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট করলো, তখন সে যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় বা সে যদি মারা যায়, তখন আপনার কোম্পানির ফান্ড থেকে তাকে কি করতে হবে, তাকে তাদের নমিনি বা তাদের বাচ্চা কাচ্চা তাদেরকে কি করতে হবে, তাদেরকে আপনার ভরণ পোষণ করতে হবে। সো এরকম কম্পালসরি বেনিফিট দিতে হয় এমপ্লয়ীদের। সো এটা এক ধরনের আপনার হিউম্যান রিসোর্সেস লসেস। এন্ড সেকেন্ড লসেস হচ্ছে অনেক সময় আম, আপনার কোনো কোম্পানি হচ্ছে কোনো ম্যানেজার হচ্ছে আপনাকে কোনো ধরনের উইদাউট নোটিস বা কোনো দিয়ে 1 মান্থের নোটিস দিয়ে চলে গেল, হ্যাঁ, বা ধরনের হচ্ছে সে মারা গেল। তো সেই ক্ষেত্রেও তার ডেথ বা হঠাৎ করে সে সাডেন ইনজুরি হলো, ডিজেবল হলো, যে আপনার কোম্পানি তার জব করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট যদি জিরো হয়, তারপরে হচ্ছে এমপ্লয়ি চলে যাওয়ার জন্য বা এমপ্লয়ি ডিজেবল হওয়ার জন্য আপনার পরবর্তী ম্যানুফ্যাকচারিং প্ল্যান গুলো হচ্ছে টোটালি হচ্ছে কি বন্ধ রইলো। সো আপনি প্ল্যান করতে পারতেছেন না। সো এটাও হচ্ছে লসেস টু হিউম্যান রিসোর্স। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার মানে আপনার ইনকাম লসেস এর ইয়া করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হচ্ছে ডেথ হলে, সাডেন ডেথ হলে বা ম্যানেজমেন্ট ডেথ হলে আপনার হচ্ছে নমিনি বা আপনার বাচ্চা কাচ্চা যারা থাকে, আপনার ম্যানেজার বা এমপ্লয়ীদের, তাদেরকে ভরণ পোষণ করতে হয়, বা তাদেরকে আপনার যে কম্পালসরি যে বেনিফিটের কন্ট্রাকচুয়াল যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী তাদেরকে অত বছর পর্যন্ত আপনাকে ইয়া করতে হবে, কম্পেনসেশন দিতে হবে। সো এটা হচ্ছে লস টু হিউম্যান রিসোর্সেস। দেন হচ্ছে লসেস ফ্রম এক্সটার্নাল ইকোনমিক ফোর্সেস, মানে যে সবকিছু আনসার্টেন, আর কিছু কিছু এক্সটার্নাল থ্রেট হচ্ছে প্রত্যেকটা বিজনেসের থাকে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে হঠাৎ করে এই যে যেমন কোভিড-19 চলে আসছিল, হ্যাঁ, প্যান্ডেমিক। এই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে আহ, আপনার পুরো ইকোনমি হচ্ছে এক ধরনের হচ্ছে একটা ডিভাস্টেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। ওই সময় অনেক কোম্পানি হচ্ছে স্যাক করে দিয়েছে এমপ্লয়ীদের, অনেক কোম্পানি শাটডাউন করে দিয়েছে, কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছে, বিকজ অফ হচ্ছে তারা কস্ট বা তাদের ইয়ার সাথে ব্যালেন্স ছিল না। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি ইম্পোর্টের বিজনেস করেন, হঠাৎ করে হচ্ছে ইম্বার্গোস করে দিল যে চায়না থেকে আপনি কোনো ধরনের প্রোডাক্ট আনতে পারবেন না। সো এই যে কমপ্লিটলি ব্যান্ড করে দেওয়া, হ্যাঁ, কমপ্লিটলি ইয়া করে দেওয়া, সো এগুলো হচ্ছে এক ধরনের এক্সটার্নাল থ্রেট আপনার কোম্পানির জন্য। সো এরকম অনেক সময় হয়ে যায়। তারপর ধরেন হচ্ছে আপনি চায়না থেকে প্রোডাক্ট আনেন, র ম্যাটেরিয়ালস পারচেজ করেন, সেটাও হচ্ছে ধরেন হচ্ছে আপনি হঠাৎ করে দাম বাড়ায় দিল, তো বা দাম বাড়ায় দিলে তো আপনার দেশে এসে এটা আসলে ব্যালেন্স করতে পারবেন না আপনি। তো সেই ক্ষেত্রেও এটা আপনার জন্য থ্রেট, মানে আপনার কোম্পানির জন্য। কিছুদিন আগে ধরেন হচ্ছে কিছু সাডেন হচ্ছে কিছু ইয়া চলে আসে, অ্যাক্সিডেন্টাল কিছু ঘটনা ঘটে, এই যে কিছুদিন আগে এয়ারপোর্টে, তারপরে ইভিজেটে আগুন লাগলো, এটা লাগলো। তো এই জিনিসগুলো হচ্ছে কি কমপ্লিটলি অনেক সময় অনেক কোম্পানি বিয়ার না করতে পারলে তখন হচ্ছে তাদের কমপ্লিটলি শাটডাউন হয়ে যায়। তো বা এটা ঋণটা তাকে ক্যারি করতে হয়, হ্যাঁ, কারণ লামসাম একটা অ্যামাউন্ট তারা সরকার থেকে পাবে, লামসাম একটা অ্যামাউন্ট তারা ইন্স্যুরেন্স
কোম্পানি থেকে পাবে, কিন্তু বিগ লস কাদের? বিগ লসটা হচ্ছে আপনার পুরো কোম্পানি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই লসেস অফ এক্সটার্নাল ইকোনমিক ফোর্সেস, এই যে ইকোনমিক্যালি যে ফোর্সেস গুলা, এই যে এক্সটার্নাল যে থ্রেড গুলা, এই থ্রেড গুলো হচ্ছে এক ধরনের বিজনেস রিস্ক, যে আপনি চাইলেই ইম্পোর্ট করতে পারতেছেন না। তারপর ইম্পোর্টের রেস্ট্রিকশন চলে আসলো, তারপর হচ্ছে লেটার অফ ক্রেডিট, বা ধরেন হচ্ছে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ইয়া করার জন্য, প্রোডাক্ট বাইরে থেকে আনার জন্য আপনাকে অনেক ধরনের হচ্ছে ট্যাক্স হাই করে দিল। হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে সাডেন কিছু চেঞ্জেস আসলো, কারণ সেই জিনিসগুলো হচ্ছে এক্সটার্নাল ইকোনমি, এগুলো এক ধরনের হচ্ছে বিজনেস রিস্ক এক্সপোজার। দেন এইগুলো হচ্ছে মোটামুটি টু টাইপস অফ, হচ্ছে আমাদের 4 টাইপস অফ বিজনেস রিস্ক আছে, সেটা আমরা দেখলাম। এর মধ্যে হচ্ছে প্রপার্টি লস এক্সপোজারের ভিতরে আমাদের অনেকগুলো পয়েন্ট ছিল, যেগুলো আমরা উই হ্যাভ অলরেডি কাভার্ড চ্যাপ্টার 6। অ্যান্ড আর এটা হচ্ছে কম্বাইন্ড চ্যাপ্টার, এই জন্য চ্যাপ্টার নামগুলো বলতেছি না, আপনারা পিডিএফ থেকে দেখে নিতে পারবেন, পুলিং নেহাস অ্যান্ড পুলিং হেরিংটন আর নেহাসের বই থেকে আর কি। তারপরে ধরো হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমি ক্লাস একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইউ হ্যাভ টু ইভালুয়েট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড সিভিয়ারিটি টু ডিটারমাইন দ্য প্রিমিয়াম, টু ক্যালকুলেট দ্য প্রিমিয়াম। ওকে, এক্সপেক্টেড লসেস প্রিমিয়াম। তো আমি দুইটা এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে মোবাইল আর হচ্ছে ধরেন হাউস। তো বলেন তো কোনটার ফ্রিকোয়েন্সি এবং সিভিয়ারিটি কোনটার বেশি কোনটার কম? মোবাইলের ফ্রিকোয়েন্সি বেশি, হাউসের সেভারিটি বেশি। হ্যাঁ, সিভিয়ারিটি বেশি। কোনটার ক্ষেত্রে আপনারা হচ্ছে ইয়া করবেন, ইন্স্যুরেন্স করবেন? ম্যাম যেটার সেভারিটি বেশি। যেটা সিভিয়ারিটি বেশি থাকে। হ্যাঁ, তার মানে এটা আমরা ক্লাসে অলরেডি পড়ে এসে পড়েছি যে আমাদের যদি যেটার ফ্রিকোয়েন্সি বেশি থাকবে সেটা আমরা চিন্তা করব যে আসলে আমরা কি প্রিমিয়াম মানে আমাদের করলে কি লস নাকি লাভ, সেটা দেখব। এবং এখানে দেখেন একটা সূত্র আছে যে প্রথম এটা হচ্ছে মিস্টার এক্স কোম্পানি হ্যাড 10,000 এমপ্লয়িজ, এবং সে দেখলো যে 5 ইয়ার্স পাস্ট হওয়ার পরে ওভার দ্য 5 ইয়ার্স পিরিয়ড দের আর 1500, মাত্র 10,000-এর ভিতরে 5 বছরের ভিতরে 1500 ওয়ার্কার হচ্ছে ইনজিওর্ড হয়েছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি তার মানে হচ্ছে প্রবাবিলিটি পার ইয়ার হচ্ছে 0.03 পার ইয়ার। তার মানে প্রবাবিলিটি হচ্ছে কতটুকু, ফ্রিকোয়েন্সিটা কতটুকু, সেটা আমরা কি করতে পারি, নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে ডিভাইডেড বাই হচ্ছে আমরা 1500 যদি ডিভাইড করি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি থাকলে আমরা এটা চিন্তা করবো, আর সিভিয়ারিটি বেশি থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইন্স্যুরেন্স করতে হবে। সিভিয়ারিটি হচ্ছে সেম, আপনার 3 লাখ, এখানে 3 মিলিয়ন ইন টোটাল দেওয়া আছে, এবং আপনি 2500 দিয়ে যদি ভাগ দেন 3 লাখ টাকা, 3 লাখ ইয়াকে ওয়ার্কারকে যদি 1500 ওয়ার্কার দিয়ে ভাগ দেয়, তাহলে আমরা হচ্ছে সিভিয়ারিটিটা পেয়ে যাবো। তো দেখতেছি সিভিয়ারিটি কতটুকু। তো আমরা চাইলে সিভিয়ারিটি এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, বা এটা যদি আসে আমরা টেবিল আকারে কম্পারিজনও দেখাইতে পারবো, মোবাইল ফোন প্লাস হচ্ছে হাউস, অর মোবাইল ফোন অর কার, অর ধরেন ল্যাপটপ অর কার। মানে আপনি চাইলে অনেকগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন যে সিভিয়ারিটি বেশি থাকলেই হচ্ছে আমরা কি করব, সিভিয়ারিটিটা কি, যে কতটুকু ম্যাগনিটিউড অফ লস পার অকারেন্স, আপনার হচ্ছে সিভিয়ার ক্ষতি হয়েছে, মানে সিভিয়ারিটিটা কতটুকু, সিভিয়ারিটিটা কতটুকু, সেই জিনিসগুলো। ফ্রিকোয়েন্সি তোমার কতবার আমার হচ্ছে লসটা হয়েছে। সো এক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়া করবো। সো সবসময় হচ্ছে ফ্রিকোয়েন্সিটাও ভালো কিন্তু সিভিয়ারিটিটা ভালো না। দেন হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে আপনারা অলরেডি আপনাদের স্টার্ট টু কোর্স করে নাই, মানে আপনারা পড়বেন, ইউ উইল হচ্ছে স্টাডি এই বেসিক প্রবাবিলিটি আমরা অলরেডি জানি যে লাইকলিহুড অ্যান্ড চান্সেস অফ লসেস নট অর অকারিং আ সার্টেন ইভেন্ট অকার অর নট, তো 50-50 প্রবাবিলিটি থাকে। যে একটা ধরেন হচ্ছে আমি যদি কয়েন টস করি, তাহলে আমার হেড এন্ড টেইল ওঠার প্রবাবিলিটি কতটুকু বলেন তো? 50-50। 50%, 50%। সেরকম ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি আছে, আপনি এই ডিটেলস হচ্ছে ইকোনোমেট্রিক্সে পড়বেন, স্টেট 1-এ পড়বেন, স্টেট 2-তে পড়বেন। তারপরে হচ্ছে অলরেডি ম্যাথ 2-তে প্রবাবিলিটি ম্যাথ মনে হয় করতেছেন, করবেন। হ্যাঁ, পারমিটেশন, কম্বাইনেশন, বিভিন্ন ধরনের প্রবাবিলিটি, আরো অনেক কিছু পড়বেন। তো এখানে আমরা যেটা হচ্ছে আমাদের জন্য দরকার, সেটা হচ্ছে 3 টাইপস অফ প্রবাবিলিটি আছে। সার্টেনিটি বলতে কি বোঝাচ্ছে? সার্টেনিটি অবশ্যই হবে আর এরকম কিছু। 100% হবে। তার মানে 100%, ধরেন আমি আপনি সবাই আমরা মারা যাবো, এটা কি 100% শিওর না? ইয়েস হান্ড্রেড মিস। পার্সেন্ট শিওর? ইয়েস শিওর। তার মানে এটা হচ্ছে 100%, তার মানে সার্টেনিটি ইজ ইকুয়াল টু 1। তার মানে অলওয়েজ হচ্ছে সার্টেনিটি হচ্ছে 100% শিওর। এখানে হচ্ছে কি কোন ধরনের ইয়া নাই, 50% চান্স নাই, কিন্তু আমরা জানি না, উই ডোন্ট নো when we will die, রাইট? আমরা কবে মারা যাবো সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে আমরা শিওর আমরা সবাই মারা যাবো, তার মানে কি এটা সার্টেনিটি। হ্যাঁ, আর সিম্পল প্রবাবিলিটি যেটা,
এখানে দেখেন ওইটাই বলছে 0 and 1, মানে সার্টেনিটি হচ্ছে অলওয়েজ নাম্বার বিটুইন জিরো। জিরো মিনস হচ্ছে ঘটবে না, 1 মিনস হচ্ছে 100%, 100% শিওর যেটা ঘটবে, বাট আমরা জানি না যে কবে ঘটবে। হ্যাঁ, বাট ঘটবে। আর সিম্পল প্রবাবিলিটিটা হচ্ছে অনেকটা হচ্ছে ইট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি আমরা বুঝি কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি আপনারা বুঝেন? নো ম্যাম। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুসিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা ইভেন্ট আর একটা ইভেন্টের সাথে হচ্ছে ঘটবে না। ফর এক্সাম্পল ধরেন যে আমি যদি ইফ আই টস এ কয়েন, তাহলে এটা কি ইট ইজ পসিবল টু গেট দ্য হেড অ্যান্ড টেল এট দ্য সেম টাইমস। আমি যদি একটা কয়েন টস করি, নো ম্যাম। ইজ ইট পসিবল টু গেট দ্য হেড অ্যান্ড টেল এট দ্য সেম টাইম? দ্যাট মিনস আমরা হয় টেল পাবো অর হেড পাবো, রাইট? তার মানে কি দুইটা ইভেন্ট একসাথে ঘটবে না। যেমন ধরুন আপনি যদি একটা ডাইকে হচ্ছে ছক্কাকে যদি আমি হচ্ছে ইয়া করি, এট এ টাইমে কি আমি দুইটা রেজাল্ট পাবো? যে আমার এট এ টাইমে ধরেন আমি দুই উঠলো, এট এ টাইমে আমার ছক্কা উঠলো, এটা কি হবে? সম্ভব হবে? নো এটা কি পসিবল? নো না ম্যাম। ম্যাম। না, পসিবল না। কারণ হচ্ছে আপনি হচ্ছে কখনো একটা গ্রুপ বিটুইন দ্য গ্রুপ অর হচ্ছে উইদিন দ্য গ্রুপস। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মিউচুয়াল এক্সক্লুসিভটা যদি আমি বলি, ধরেন ফর এক্সাম্পল একটা ইভেন্টে পার্সন হচ্ছে আহ, ধরেন একটা হাউসে হচ্ছে আগুন লেগেছে এবং পার্সনটা হচ্ছে মারা গেছে ইভেন্টে। ইভেন্ট বি তে ধরেন হচ্ছে পার্সনটা আগুন লেগেছে কিন্তু পার্সনটা মারা যায় নাই। তার মানে এটা কি মিউচুয়াল এক্সক্লুসিভ অর নট মিউচুয়াল এক্সক্লুসিভ? আবার দেখেন, ইভেন্ট এতে পার্সনে একটা হাউসে আগুন লেগেছে এবং আগুন লাগার কারণে ওখানে একটা পার্সন ছিল, সে মারা গেছে। এই ইভেন্ট বি তে একটা হাউসে আগুন লাগছে, পার্সনটা মারা যায় নাই। এখন এটা কি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট? না ইভেন্ট এ কি মিউচুয়াল এক্সক্লুসিভ আর ইভেন্ট বি কি মিউচুয়াল? কোনটা মিউচুয়াল এক্সক্লুসিভ আর নট মিউচুয়াল এক্সক্লুসিভ কোনটা বলেন তো? এ হচ্ছে যেটাতে মিউচুয়াল এক্সক্লুসিভ না, কেন বলেন? কারণ ওটা তো ইন্ডিপেন্ডেন্ট না, আগুন লাগার কারণে তো ওই মানুষটা মারা গিয়েছে। না না না, আমি বলছি দুইটা ইভেন্ট একসাথে ঘটবে না। কোনো কারণ বলি নাই, কজের কিছু বলি নাই, আমি বলছি দুইটা ইভেন্ট একসাথে ঘটবে না। ধরেন আমি একই সাথে মরতেও পারবো না, মানে আমি মারা গেলে তো মরেই যাবো, আমি কি আবার জীবিত হইতে পারবো? মানে আমি কি আবার জীবিত হব? মানে ধর একসাথে কি আমি জীবিত প্লাস মৃত দুইটা হইতে পারবো? সেটাকে বলো মিউচুয়াল এক্সক্লুসিভ। মানে আমার যে ইভেন্টটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নট কজ বিকজ অফ দিস, এরকম না, রিজনের জন্য না, রিজনটা আলাদা। আমি বলছি ইভেন্টের কথা। ইভেন্ট হচ্ছে দেখেন আগুন কিন্তু লেগেছে, লেগে হয়তো লোকটা মারা গেছে। তার মানে কি ও লোকটা একদম মারা গেছে, লোকটা এরকম হয় নাই যে লোকটা জীবিত আছে প্লাস হচ্ছে মারা গেছে, এরকম না ব্যাপারটা। মানে একটা ইভেন্ট হচ্ছে দুই, ধরেন আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ধরেন একটা কার কার অ্যাক্সিডেন্ট হয়েছে ইভেন্ট এতে, ওকে? ইভেন্ট বি তে আপনার হচ্ছে লোকটা ইনজিওর হয়েছে, যে ড্রাইভার সে ইনজিওর হয়েছে, এটা কি মিউচুয়াল এক্সক্লুসিভ? ম্যাম, ইভেন্ট এটা কি বললেন? ইভেন্ট এ আছে কারের ড্রাইভার ছিল, ইভেন্ট বিতে যে হচ্ছে আপনার কারটা ড্রাইভার যে সে হচ্ছে আপনার কি হয়েছে, ইনজিওর্ড হয়েছে। এখন আমাকে বলেন তো এই দুইটা ইভেন্ট একসাথে ঘুরতে পারে না? না ম্যাম। এই দুইটা ইভেন্ট কেন একসাথে ঘুরতে পারে না আমাকে বলেন। কারণ ম্যাম এখানে হয় উনি ইনজুর হবেন কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে অথবা হবেন না। হুম, তার মানে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, বলা যায় না এটা মিউচুয়াল এক্সক্লুসিভ? ইয়েস ম্যাম। মানে মিউচুয়ালি বলতে কি, মানে ধরেন হচ্ছে আমার কি রিলেটেড ইভেন্ট গুলো সেম, হ্যাঁ ইভেন্ট গুলো সেম, বাট এক্সক্লুসিভ একটা আরেকটা থেকে কি ইন্ডিপেন্ডেন্ট। মানে একটা ইভেন্ট হচ্ছে দুই, মানে একটা জিনিস একটা রেজাল্ট আপনার যে ফেভারেবল প্রবাবিলিটি বলতে কি বোঝায়, টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, রাইট? ধরেন আমি ছক্কা মারবো, যে ছক্কা মারার এক উঠার সম্ভাবনা আমার কত? এক উঠার সম্ভাবনা আমার কতবার? একবারই 1/6। ডিভাইডেড 1/6, তার মানে পসিবল আউটকাম কয়টা? 6টা।
এখন ইভেন্ট গুলো এরকমই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট গুলো হচ্ছে আমার কি হবে, একটা আরেকটার সাথে রিলেটেড না, মানে সরি ইন্ডিপেন্ডেন্ট, মানে একই সাথে দুইটা ঘটনা ঘটবে না। একটা ইভেন্ট সেটা কি দুইটা ঘটনা একসাথে ঘটবে না। যেমন আমি একই সাথে হচ্ছে মরবো, মরতে পারবো না, জীবিত হয়ে যাবো না, হয় মরবো না হয় জীবিত থাকবো। হ্যাঁ, একই সাথে ও যেটা বললো যে একই সাথে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে, হয়তো আমার ইনজিওর হবে না হয় হবে না, কিন্তু এই ক্ষেত্রে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট হয় ইনজিওরটা হওয়ার পসিবিলিটিটাই বেশি। তো সেই ক্ষেত্রে এটা নট মিউচুয়াল এক্সক্লুসিভ হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে হ্যাঁ সিচুয়েশনের উপরে আপনি কিভাবে লজিক দেখাচ্ছেন। তারপর ধরেন হচ্ছে হাউসে যদি আগুন লাগে, তাহলে হচ্ছে ধরেন যে লোকটা থাকলো সেই লোকটা হচ্ছে আগুনে পুড়তেও পারে নাও পুড়তে পারে, রাইট? তার মানে আগুনে যদি পুড়ে যায় এবং হচ্ছে ধরেন হচ্ছে আগুন লেগে যায়, দুইটাই যদি হয় তাহলে সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট না। আর যদি ধরেন আগুন লাগলো কিন্তু সে হচ্ছে পুড়লো না, তাহলে হচ্ছে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার ধরেন পুড়ে গেল, সেটাও মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেটা আমাকে দেখতে হবে যে আমার ইভেন্টটা কি, ইভেন্টটা হচ্ছে কি, আমার রেজাল্টটা কি, রেজাল্ট পসিবল আউটকাম কি, এবং আমার হচ্ছে কতবার হচ্ছে পসিবিলিটি ওঠা সম্ভব। কারণ যেমন ধরেন হচ্ছে কয়েন টস করলে যেমন হেড এন্ড টেল একসাথে উঠবে না এট দ্য সেম টাইম, সেরকম হচ্ছে আমার কি ছক্কাও যদি আমি ডায়াস করি সেখানে একসাথে আমার একটা রেজাল্ট 6 বার আসবে না। আমি 6 বার চাইলে আমি 6 পাবো না, 5 পাবো না, 4 পাবো না, 3 পাবো না, হয়তো আমার একবার, আমি একবার মারলে একবারই একটা রেজাল্ট আসবে। তো সেটাই হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, দেখেন এখানে ওয়েন এ ডাই ইজ রুল দ্য পসিবল আউটকাম কি কি হতে পারে, হয় আমার 1 উঠবে, না হয় 2 উঠবে, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6, যে কোনো একটা রেজাল্ট আসবে। এট এ টাইমে আমি দুইটা পাবো না। সো সেটি হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ। স্ট্যাট ওয়ানে গেলে আরো ভালোভাবে যে নিবে সে ভালো করে বুঝাই দিবে। ওকে, দেন হচ্ছে কম্পাউন্ড প্রবাবিলিটি। কম্পাউন্ড প্রবাবিলিটি হচ্ছে একসাথে অনেকগুলো ইভেন্ট একসাথে ঘটবে। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এজ, ফর এক্সাম্পল হচ্ছে 40 বছর, আমি এজটাকে যদি দুইটা গ্রুপে ভাগ করি 40 এবং 42, তো 40 গ্রুপের হচ্ছে 2 জন পার্সন মারা গেছে এবং 42 গ্রুপের হচ্ছে 2 জন পার্সন মারা গেছে। সো এই দুইটা একসাথে ঘুরতে পারে হ্যাঁ ডিউরিং দ্য ইয়ার। সো সেটাই হচ্ছে আমার কম্পাউন্ড প্রবাবিলিটি। তো এটাকে আমরা কি করবো, ধরুন প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইনটু প্রবাবিলিটি অফ ইভেন্ট বি, আমরা মাল্টিপ্লাই করে আমরা পার্সেন্টেজটা বের করতে পারবো। ওকে, তো 40 and 42 ইয়ার্স হচ্ছে কজেস অফ ডেথ অফ ওয়ান পার্সন অনলি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ প্রবাবিলিটি অফ ডেথ ফার্স্ট পার্সন প্লাস প্রবাবিলিটি অফ ডেথ অফ, শুরুতে একদম ডিটেলস সুন্দর করে আপনি ব্যান ডায়াগ্রাম ড্র করে স্টেপ ওয়ানে আপনাকে বুঝাবে। এখন আমাদের বেসিকটা জানলেই হয়েছে। তো এটা হচ্ছে 3 টাইপস অফ প্রবাবিলিটি। কারো প্রবাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? প্রবাবিলিটি নিয়ে কোয়েশ্চেন না থাকলে আমি পরেরটা চলে গেলাম। দেখেন এস্টিমেটেড প্রবাবিলিটি, আমরা প্রবাবিলিটি কিভাবে এস্টিমেট করি। সো আমি ক্লাসে অলরেডি আপনাদের ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ রিজন বুঝাইছি। সো আমাকে একটু কে বলবেন ডিডাকটিভ রিজনিং কি এন্ড ইন্ডাকটিভ কি? আপনার রেসপন্স অনেক কিন্তু দেরিতে করেন, বলেন ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ কি? ম্যান, ইন্ডাকটিভ হচ্ছে যেটা জেনারেল ল হিসেবে, আর ডিডাকটিভ হচ্ছে যেটা আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে পাই, সেটা হচ্ছে জেনারেল লতে আমরা কনভার্ট করতে পারবো। এই উল্টা বললেন কেন? আগে ডিডাকটিভ ডিডাক মানে ডিডিউস করা, হ্যাঁ। ইন্ডাকটিভ মানে কি ইনফার করা। ডিডিউস ইনফার দুইটাই যদিও আমরা অনুমান করি, কিন্তু ডিডাকটিভটা কি? ডিডাকটিভ হচ্ছে অলওয়েজ বেসড অন জেনারেল রুলস, প্রিন্সিপালস এন্ড ল। যেমন ধরেন হচ্ছে এক্সাম্পল দেন, বলেন ডিডাকটিভ রিজনিং এক্সাম্পল বলেন। ম্যাম, যেমন হচ্ছে গিয়ে মানুষ মরণশীল, তো হচ্ছে গিয়ে হুম, আমি মানুষ, ওই হিসেবে আমি মরণশীল, এরকম। তার মানে আমরা কি করলাম, আমরা জেনারেল টু স্পেসিফিকে গেলাম, তাই না? জি যে আমি ম্যাম। ইন জেনারেল বলতেছি অল হিউম্যানস আর কি মর্টাল, তাহলে মিস্টার এক্স বা মিস্টার উই আর মর্টাল, রাইট? মিস্টার এক্স ইজ মর্টাল, অ্যারিস্টটল ইজ মর্টাল, প্লাটো ইজ মর্টাল, এভরিওয়ান ইজ মর্টাল। আমরা দেখতেছি যে গ্র্যান্ড গ্র্যান্ড মাদার তারাও মর্টাল, রাইট? বেসড অন দিস প্রিন্সিপলস আমরা বলতে পারি যে উই আর মর্টাল, রাইট? সো এটা হচ্ছে কি জেনারেল টু স্পেসিফিক রুলস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফর ইউর ফাইনাল এক্সাম। দেন হচ্ছে আপনাদের মার্কেটিং রিসার্চ যখন পড়বেন, আপনি যখন স্টেট ওয়ান স্টেট টু পড়বেন,
এই এই টপিকটা আপনার কমন টপিক, আপনি সব জায়গায় পাবেন। আমি জানি না কে পড়াবে, বাট যেই পড়াক না কেন আপনি দেখা যাবে মার্কেটিং রিসার্চ এটা নিয়ে অনেক বড় মানে আলোচনা আছে, হ্যাঁ ডিসকাশন আছে। আপনার টুতে স্টেট টুতে আছে, স্টেট ওয়ানে আছে কিনা মনে নাই, যাই হোক ইকোনোমেট্রিক্সে আছে। অনেক মানে এখন যাই পড়বেন মোটামুটি কিছু কিছু টপিক দেখবেন ওখানে পেয়ে যাবেন। তো বেসিক জিনিসটা জানা থাকলে আপনি কিন্তু সহজেই বের করতে পারবেন। যখন হচ্ছে আপনি সার্ভে করবেন তখন কিন্তু আমরা বেসিকলি কি করি, ডিডাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে লটা থাকে সেই লটাকে আমরা প্রুভ করি, টেস্ট করি, হাইপোথিসিস টেস্ট করি। যেমন একটা ল আছে সেটাকে আমরা টেস্ট করব, তার মানে এটা হচ্ছে যে এটা 100% শিওর। যদি প্রিমিসেস আর ট্রু তার মানে কি আমাদের এটা কি হবে, আমাদের রেজাল্টটা 100% শিওর। যে আমাদের যদি জেনারেল রুলসটা প্রুভ হয় তার মানে কি আমরা মানে যদি আমার অল হিউম্যানস আর মর্টাল, তার মানে কি মিস্টার এক্স ও মরবে, মিস্টার ওয়াই ও মরবে, মিস্টার জেড ও মরবে। তার মানে কি মানে আমার একদম 100% শিওর আমরা দিতে পারি, যে ডিডিউস করতে পারি যে হ্যাঁ যে অল হিউম্যানস আর মর্টাল। বাট আপনার ইন্ডাকটিভের ক্ষেত্রে কিন্তু অবজারভেশনের মাধ্যমে হয়। থ্রু অবজারভেশন আপনি একটা জিনিস বলতেছেন যে আমি অবজার্ভ করেছি যে 70% স্টুডেন্ট যারা হচ্ছে পড়াশোনা করে, হু স্টাডিজ ওয়েল, তারা কি করে, না সরি সরি, ধরেন 70% আমি সার্ভে করে দেখলাম যে 70% অফ দ্য স্টুডেন্টস দে হু আর গুড অ্যান্ড হচ্ছে স্টাডি স্টাডি ওয়েল, দেন হচ্ছে তারা কি করে, তারা দে ডু ওয়েল ইন দ্য এক্সাম। তার মানে কি যারা ভালো আপনার রেজাল্ট, যারা ভালো স্টুডেন্ট এন্ড যারা অনেক পরিশ্রম করে তারা কি করে ভালো রেজাল্ট করে। এখন আমি দেখলাম যে ধরেন মিস্টার ওয়াই ইজ আ গার্ল, সরি মিস ওয়াই ইজ আ গার্ল এবং শি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে আমি বলতে পারি না, এবং সে পরীক্ষা দেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ সে ভালো করেছে, তাহলে আমি ডিডিউস করতে পারি, ইনফার করতে পারি যে ইয়েস সে হচ্ছে ভালো করতেছে। কিন্তু সেটা আমি কিসের মাধ্যমে করলাম, থ্রু অবজারভেশন। এই যে 70% স্টুডেন্ট তারা কি করলো, সার্ভে করলাম, সার্ভে করে আমি দেখলাম যে হ্যাঁ যে এ অমুক তমুক সবাই হচ্ছে কি বা অনেক পড়াশোনা করেছে এবং পড়াশোনা বিফোর দ্য ফাইনাল এক্সাম তারা হচ্ছে হু স্টাডি ওয়েল, তার মানে কি তারা পড়ার কারণে হচ্ছে ভালো রেজাল্ট করেছে। তার মানে এটা আমার থ্রু অবজারভেশন। আমি বলতে পারি যে ধরেন এরকম বলতে পারি যে স্মোকিং কজেস ডেঞ্জার, মানে ডেঞ্জারাস, অর স্মোকিং হচ্ছে আপনার কি হাই রিস্ক অফ লাং ক্যান্সার। সো সেই ক্ষেত্রে আমি দেখলাম মিস্টার জন অর মিস্টার এক্স ইজ এ স্মোকার, তার মানে কি মিস্টার, আমি বলতে পারি উই ইনফার করতে পারি যে মিস্টার জন ইজ এট হাই রিস্ক অফ লাং ক্যান্সার। সো এই জিনিসগুলো হচ্ছে পোস্টারিয়র, এগুলো ডিফারেন্ট নাম আছে, হ্যাঁ। যেমন হচ্ছে পায়োরি বেসিস, পায়োরি বেসিস মিনস ডিডাকটিভ রিজনিং, পায়োরি বেসিস কে আগেই করা আছে, হ্যাঁ, বেসড অন নলেজ, বেসড অন হচ্ছে আপনার ল, বেসড অন হচ্ছে প্রিন্সিপাল, হ্যাঁ। আর হচ্ছে পোস্টারিয়র বেসিস মানে কি, যেটা হচ্ছে আমি অলরেডি আমাকে লটাকে ক্রিয়েট করতে হবে, যে আমি অবজারভেশনের মাধ্যমে একটা ল প্রুভ করতে চাচ্ছি, যে হ্যাঁ আমি করতে চাচ্ছি যে আমি কি প্রুভ করতে চাচ্ছি যে অল স্টুডেন্ট যারা হচ্ছে কি বিফোর দ্য এক্সাম যারা স্টাডি করে তারা হচ্ছে ভালো রেজাল্ট করবে। সেটাকে আমাকে কি করে প্রুভ করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে প্রুভ করতে হবে যে আমার এটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটাকে আমি প্রুভ করতে চাচ্ছি। তা আমি এখন কি করব, এরকম যারা যারা স্টাডি করে, ধরেন আপনাদের একটা সার্ভে করালাম না, ধরেন আমি যদি বলি যে ই লাইব্রেরিতে যারা পড়াশোনা করে তারা হচ্ছে ভালো রেজাল্ট করবে। কেন করে, কারণ ই লাইব্রেরিতে যখন তারা পড়াশোনা করতেছে তারা গ্রুপ স্টাডি করার সুযোগ পাচ্ছে, তারা ভালো ইয়া করতেছে। এখন আমি যদি এটা সার্ভে করি, ধরেন একটা কোশ্চেনিয়ার বানাইতে দিছিলাম, রাইট, এই স্টেটমেন্টটা যে আমি প্রুভ করবো যে যারা ই লাইব্রেরিতে পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করে। এখন আমি আপনারা যারা ই লাইব্রেরিতে পড়াশোনা করে তাদেরকে আমি এরকম একটা কোশ্চেনিয়ার দিয়ে দিলাম, কোশ্চেনিয়ার দিয়ে আপনাকে বললাম যে আপনাদের আপনারা সার্ভে করেন, সার্ভে করে দেখলাম যে হ্যাঁ আপনি ইয়েস অর নট, আপনি দেখেছেন আপনার সিজি বলতেছেন 3.90, আরেকজনের সিজি বলতেছে 3.80, আরেকজনের দেন 3.70। এখন আমি দেখলাম যে ধরুন 30 জন স্টুডেন্টকে যদি আমি সার্ভে করি এরকম একটা কোশ্চেনিয়ার দিয়ে, আমি বললাম যে 10 জন যারা হচ্ছে এত ঘন্টা পড়া, আমি যদি ঘন্টাতেও আবার হচ্ছে ইয়া করি, আওয়ার্সে আমি যদি ডিভাইড করি, যে যারা 10 ঘন্টা পড়াশোনা করেছি লাইব্রেরিতে তারা 3.90 পেয়েছে। আর পরের 10 জন যারা হচ্ছে 8 ঘন্টা পড়াশোনা করেছে তারা 3.80 পেয়েছে। যারা 5 ঘন্টা পড়াশোনা করেছে 3.75 পেয়েছে। তার মানে আমি বলতে পারি যে আমার কাছে প্রুফ আছে, রাইট। আমি সার্ভে করেছি, আমি 30 জন স্টুডেন্ট আছে এবং আমি সার্ভে করে আমি দেখেছি বেসড অন দিস ডেটা আমি বলতে পারি যে যারা ই লাইব্রেরিতে পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করে। ওকে, তার মানে কি প্রায়োরি বেসিস হচ্ছে ডিডাকটিভ রিজনিং, অলরেডি কেউ এটা প্রুভ করে ফেলছে, ধরুন আপনি প্রুভ করে ফেলছেন, এখন আরেকজন আপনার ডেটার উপরে বেস্ড করে আপনাকে হচ্ছে ইয়া করবে, আপনাকে এক্সপান্ড করবে। ধরেন হচ্ছে আপনাদের সিআর যে সে এটা প্রুভ করলো যে এই 30 জন স্টুডেন্ট আমি সার্ভে করে দেখলাম যে এত এত পেয়েছে, 3.90, 3.80, 3.7। এখন আপনার এটা হচ্ছে আপনি অলরেডি প্রুভ করে ফেলছেন, এটা হচ্ছে আপনার ইন্ডাকটিভ রিজনিং, আপনার আগে কেউ প্রুভ করে নাই, তার মানে আপনার স্টেটমেন্টটাকে আপনি ইন্ডাকটিভ রিজনিং। এখন আপনার
আপনারটাকে কেউ প্রুভ করবে, আপনারটা অলরেডি প্রুভেন। এখন আপনারটাকে কেউ এক্সপান্ড করবে যে না শুধু 30 জন না, ই লাইব্রেরিতে যারা পড়াশোনা করে প্লাস হচ্ছে যারা গ্রুপ স্টাডি করে তারা ভালো রেজাল্ট করবে। তার মানে কি আপনারটাকে আবার এক্সপান্ড করতেছে। সো এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। ওকে, সো বেসড অন ইওর ল আপনাকে হচ্ছে আবার ওইটাকে বাড়াচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে অল আপনাদের সবকিছু দেখবেন আপনি যখন ফোর্থ ইয়ারে সার্ভে করতে যাবেন, সবকিছু আপনাদের কাজে লাগবে। আপনাদের স্টেটমেন্ট তৈরি করতে হবে, আপনাদের লাইকার্ট স্কেল, আপনার যে কোয়েশ্চেন ইয়ারটা আমি দিয়েছি সেটা তৈরি করতে হবে, গুগল ফর্ম করতে হবে, এভরিথিং আপনাদের করতে হবে যারা থিসিস করবেন। ওকে, যারা ইন্টার্নশিপও করবেন তাদেরও কিন্তু রিপোর্ট তৈরি করতে হয়, এই যে কিছুদিন পরেই করবেন। ওকে, সো বুঝতে পেরেছি। Do you have any questions regarding the today's class? কোনো কোয়েশ্চেন আছে? নো নো ম্যাম। ম্যাম। আচ্ছা, আমাদের এখন আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পুলিং এর ভিতরে অলরেডি আমাদের এরকমই পড়া, ওটা আমাদের বেশি লাগবে না। আমি মঙ্গলবার একটা ক্লাস নিয়ে শেষ করে দিব। আর আপনারা তো 20 তারিখে এক্সাম দিবেন ফাইনাল, রাইট? ম্যাম মিডের সিলেবাসটা যদি আরেকবার বলতেন ভালো হইতো। মিডের সিলেবাস তো বলাই আছে, সিআর এর কাছ থেকে জেনে নিয়েন। ম্যাম 20 তারিখে মিড এক্সাম। কিন্তু এখন আমি ফিক্সড করি না, আমি যদি রুম পাই তাহলে 20-এ নিবো, নাহলে 18-তে নিবো। আমি 18 to 20, 18, 19, 20 এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন নিবো। আপনার ফুললি প্রিপেয়ার্ড হয়ে থাকেন, কারণ আমার রুম পাওয়া লাগবে। আপনাদের আবার ফাইনাল 4টা ব্যাচের ফাইনাল আরম্ভ হবে 23 তারিখ থেকে। সো সেটারও দেখার বিষয় আছে যে আমি রুম পাবো কিনা। তো রুম পেলে তো আমি নিয়ে নিবো, তো আমি টাইম জানাইও দিব আপনাদের। বাট আপনার মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন যে 18, 19, 20 এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন হবে। বাট আমি কাল বুধবার বুধবারের ভিতরে আপনাদের জানাই দিচ্ছি, আমার মনে থাকে না আসলে। রুমটা যে আমি নিব, আমি যখন যাই তখন রুম আপা থাকেই না যে আমি রুমটা বুক দিব, তো এই জন্য আমি দিতে পারতেছি না। বাট দিয়ে দিব। আর মঙ্গলবার একটা ক্লাস শেষ আপনাদের সাথে ক্লাস। আর 20, 21, 21, 22 তারিখে হচ্ছে প্রেজেন্টেশন। আচ্ছা, রোল কল। ম্যাম সেকশন এর প্রেজেন্টেশনটা কবে হবে? শুক্রবার হতে পারে বা শনি, দেখি আসলে আমার কাজের উপর ডিপেন্ড করবে। আমি ম্যাম শুক্র ম্যাম শনিবার। ম্যাম ম্যাম সরি টু আস্ক ইউ, বাট একটা টাইম এস্টিমেশন দেওয়া যাবে? মানে ওই দিন একটু আগে থেকে একটা প্রায়র কমিটমেন্ট আছে এই জন্যে। শুক্রবার। হ্যাঁ মানে আমি এটা আচ্ছা বলতাম না, শুক্রবার। বাট ওই দিন। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে শুক্রবার কোনো প্রেজেন্টেশন আমি রাখবো না, কারণ আপনার আবার অনেক সময় হচ্ছে শুক্রবার অনেক কাজ থাকে, সবারই থাকে। তাহলে শনিবার আর রবিবার হবে, 21 আর 22। না, ওকে ম্যাম। 21, 22 আর 23। ওকে, তো আগে থাকতে এখন কোনো প্রায়োরিটি কমিটমেন্ট থাকলো 22, 23 হবে, কিন্তু আমি কার কোন সেকশন আগে নিব বা কম্বাইন্ড করে নিব কিনা তিনটা তিনটা করে, এটা আমি পরেই বলে দিব। ওকে। আর ওকে থ্যাংক ইউ হচ্ছে ম্যাম। বৃহস্পতিবার আমি হচ্ছে রুমের জন্য আমি জাস্ট হচ্ছে আপনাদের বলতেছি যে আমি এখনো বলতে পারতেছি না আসলে আমি আপনাকে মিডটা কবে নিব। মিডটা আমি 18, 19, 20-এর ভিতরে আমি ডেট দিয়ে দেবো, যে এই 3 দিনে যেদিনই খালি থাকবে স্লটটা, মানে 2টা স্লট নিতে হবে, কারণ আমার ক্লাস আছে তো। 2টা স্লট নিয়ে আমি ওই স্লটটাতে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। আমি জানাই দেবো বাই ওয়েডনেসডে, আপনারা জেনে যাবেন সব। ওকে। আর হচ্ছে টার্ম পেপারটা কিন্তু 20 তারিখে দিবেন। আচ্ছা, রোল কল করি। আজকে সেকশন বি আগে।